জুলাই পরবর্তী সময়ে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে রাজনীতি একটা প্যারাডাইম শিফট হয়ে গেছে। শাহবাগ থেকে রাজনীতিটা সরে আসছে এবং তা জুলাইয়ে নতুনভাবে গড়ে উঠতেছে। সেই হিসেবে বাংলাদেশের একটা যে ফ্যাসিস্ট দল ছিল সেটা বাংলাদেশ থেকে মোটামুটি নাই হয়ে গেছে। ভবিষ্যৎ বাংলাদেশেও থাকবে না বলে অনেকে আশা করতেছেন বা অনেকে মত ব্যক্ত করতেছে। আর একটা নতুন রাজনৈতিক দল গড়ে উঠছে জুলাইয়ের মাধ্যমে, সেটা হইতেছে এনসিপি বা ন্যাশনাল সিটিজেন পার্টি। তো বর্তমানে ন্যাশনাল সিটিজেন পার্টির কিছু কার্যকলাপ আমাদের চোখে পড়তেছে, যা নিয়ে অনেকেই নানা ধরনের মন্তব্য করতেছে। সেই মন্তব্যে কেউ হতাশা ব্যক্ত করতেছে বা কেউ কোনো পরিবর্তন দেখতেছে না, ফলে মানুষ হতাশ হইতেছে। এই ক্ষেত্রে তুমি কি চিন্তা ভাবনা করতেছো? এখন অ্যাকচুয়ালি প্রথমত হইতেছে যে কোনো দল যখন গইড়া ওঠে, প্রথম প্রথম যখন সে তৈরি হয়, অত সহজে এই দলের ভবিষ্যৎ বোঝা যায় না বা অ্যাক্টিভিটিটা বোঝা যায় না। তার কারণ হইতেছে যে আহ, একটা দল সে তার পুরা রূপে আসতে মোটামুটি একটা সময় লাগে। তো বর্তমানে এনসিপির কার্যকলাপ যেটা আমাদের চোখের সামনে আসতেছে সেটা আহ, কিছুটা হতাশাজনক তাদের অ্যাক্টিভিটি। কারণ আহ, এর প্রবলেমটা হইতেছে যে এরা প্রথমত সারা জীবন বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক রাজনীতি করে বড় হইছে, যার কারণে এরা জাতীয় রাজনীতি কম বোঝে, বিশ্ববিদ্যালয়ের ভাই ভিত্তিক ক্যাডার ভিত্তিক রাজনীতিটা বেশি বুঝে। ভাই ব্রাদারের যে রাজনীতিটা আমরা বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে দেখি, ওই রাজনীতিটা এই এনসিপির যে কেন্দ্রীয় নেতা তারা ওগুলা ভালো বোঝে, কিন্তু জাতীয় রাজনীতি যেটা আহ, একদম ওইটা তারা তেমন একটা বুঝে না। তো এই বুঝের ঘাটতি নিয়ে তারা যখন রাজনীতিতে আসছে, তখন তাদের ওই জাতীয় রাজনীতিতে খাপ খাইয়া নিতে অনেক সময় লাগতেছে, সমস্যা হইতেছে। তো বর্তমান যে নির্বাচন সামনে আছে, এই নির্বাচন এই নির্বাচনে যদি তারা দাঁড়ায়, তো তাদের সম্ভাবনা খুব একটা যে বেশি ভালো তা না। তবে সামনের নির্বাচনগুলোতে তাদের একটা সম্ভাবনা আছে। কিন্তু এই যে আর্লি যে নির্বাচন যেটা সামনে অপেক্ষা করতেছে আমাদের জন্য, এই নির্বাচনে তাদের ভবিষ্যৎ অতটা উজ্জ্বল না। তাহলে তুমি একটা কথা বলা বেশ ভালো, কিন্তু মাঝখানে একটা আলোচনার টপিক ছিল। হাসনাত আব্দুল্লাহ সে বলছিল যে ক্যান্টনমেন্ট থেকে এক ধরনের চাপ দেওয়া হচ্ছে, বিভিন্ন সিট ভাগাভাগি হচ্ছে। তাহলে কি তাদের এনসিপির উচিত বর্তমানে ওই ধরনের ভাগাভাগিতে যাওয়া, নাকি একটা কোনো রাজনৈতিক দলের সাথে জোটে আবদ্ধ হয়ে নির্বাচনে আসা? প্রথমত হইতেছে যে যদি আগের তারা যদি কোনো ইয়াতে যায়, ওই যে কি বলে চুক্তিতে যায়, তাহলে তো সেটা হাসিনার আগের রেজিমটারই ফিরিয়ে আনা, ওটার মধ্যে তো কোনো পার্থক্য নাই। তো এটা তো যাওয়ার প্রশ্নই ওঠে না। ওইদিকে যদি সে যায়, তাহলে তার সাথে সারা বাংলাদেশ এগ্রি করবে না। তার দ্বিতীয় যে প্রশ্নটা আছে জোটে যাওয়া না যাওয়া নিয়ে, এখন হইতেছে যে তাদের তো জোটে যাওয়ার সম্ভাবনা কম। কারণ তারা যাদের সাথে জোটে যাইবো তার মধ্যে বড় একটা দল হইতেছে যে বিএনপি। এখন বাংলাদেশে যে একটা পক্ষে বিপক্ষে ইয়া চলতেছে, আহ দোষারোপ চলতেছে, সেটা বিএনপি আর এনসিপির মধ্যে পক্ষে বিপক্ষে। মাঝখানে তো আওয়ামী লীগ নেই, আগে ছিল আওয়ামী লীগ বিএনপি, এখন তো এনসিপি আর হইতেছে ভার্সেস বিএনপি, জামাত ভার্সেস বিএনপি। তো এরকম একটা ইয়াতে চলতেছে ওদের মধ্যে। তো এই সিস্টেমে ওদের হয়তোবা আহ জোটে যাওয়া সম্ভাবনা নাই। আর দ্বিতীয় হইতাছে যে ওরা জামাতের সাথেও জোটে যাবে না, কারণ জামাত আমরা জানি একটা ধর্মভিত্তিক দল, আর এই এনসিপির মধ্যে বামদের একটা অংশ আছে। তো তারা বিশ্বব্যাপী হয়তো বা কালারেও পড়তে চাইবে না, এই সাম্প্রদায়িক ইস্যুতে কালারে পড়তে চাইবে না, এই কারণে হয়তো বা তারা জোটে যাবে না। তো জোটে না যাওয়াটা, যদি তারা প্রার্থী দিতে সক্ষম থাকে সারা বাংলাদেশে, তো জোটে না যাওয়াই ভালো। আর যদি সারা বাংলাদেশে প্রার্থী দিতে তাদের সক্ষমতা না থাকে, তাইলে জোটে যাওয়া ভালো। আর জোটে গেলে ভালো কোনো দলের সাথে জোটে যাওয়াই ভালো, ওই নর্মাল টলমাল দলের সাথে জোটে যাওয়া লাভ নাই। কারণ হইতেছে যে একটা দলের পরিচিতি কিংবা একটা দল কিরকম আছে এই হাল হাকিকত বোঝা যায় তার নির্বাচনের সময়। সে কিভাবে সারা বাংলাদেশে তার প্রার্থী দিতেছে। আমরা 2018 সালে কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশকে দেখছিলাম, মানে সে এককভাবে নির্বাচন করছে, এবং এই প্রথম বাংলাদেশের ইতিহাসে তারা 300 আসনে নির্বাচন দিছে এককভাবে। এর মাধ্যমে কি হয়েছে? এর মাধ্যমে তাদের দলের প্রচারণা হয়েছে,
হাত পাখা নামে যে একটা মার্কা আছে, এটাও মানুষ জানছে। ইভেন এখন যদি বলে যে জামাতের মার্কা কি, অনেকে কিন্তু হাত পাখার কথাই বলে। এই যে একটা উঠে আসা, এরকম এরকম যদি একটা সুদূর প্রসারী তাদের পরিকল্পনা থাকে যে আমরা এই দলটারে শুধু লেজুর ভিত্তিক কিংবা শুধু ক্ষমতায় যাওয়াই ব্যবহার করবো না, এরকম যদি একটা চিন্তা ভাবনা থাকে তো জোটে না যাওয়াই ভালো। নিজেদের ভিতরে মনোযোগ দেওয়া, সদস্য বাড়ানো, তারপরে হইতেছে নিজের ভিতরে গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে আসা, মানুষের আস্থা অর্জন করা। আস্থা অর্জনের জন্য অন্তত 20 বছর টার্গেট নেওয়া, যে 20 বছরের মধ্যে আমরা ওই নির্বাচনে যাওয়া, মানে নির্বাচনে জাস্ট নামের জন্য অংশগ্রহণ করবো, কিন্তু আসল উদ্দেশ্য সংসদে যাওয়া না, আসল উদ্দেশ্য এই 20 বছরে আমরা দল গুছাবো। এরকম যদি একটা সুদূর প্রসারী পরিকল্পনা নাই, এটা এনসিপির জন্য ভালো হবে। আর যদি জোট ভিত্তিক রাজনীতিতে বিশ্বাস করে, তাহলে এই দলের সামনের ভবিষ্যৎ ওই যে ছোটখাটো যে দলগুলো আছে, জুনায়েদ সাকিদের যে দল, এরকম দলের মতো অবস্থা হবে, বড় দল হয়ে উঠতে পারবে না যদি জোটে যায়। আর যদি তারা জোট নিরপেক্ষ থাকে, তাইলে তারা হয়তো 20 বছর পর, 30 বছর পর, 40 বছর পর হইলেও তাদের একটা সম্ভাবনা আছে। আচ্ছা, তুমি তোমার আলোচনার মাঝখানে ইসলামী রাজনীতি নিয়ে একটু কথা বললা। সেই হিসেবে আমরা দেখতে পারতেছি যে জুলাই পরবর্তী রাজনীতিতে ইসলামী রাজনীতি একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে দাঁড়াইতেছে। বিশেষ করে কয়েকটা নতুন ইসলামী রাজনৈতিক দলের নাম জানা যাইতেছে, যেরকম ইসলামী আন্দোলন বাংলাদেশ অন্যতম, এবং জুলাই আন্দোলনে ইসলামী আন্দোলন বাংলাদেশেরও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা মানুষ দেখতে পাচ্ছে। এখন যেহেতু আগামী বাংলাদেশের রাজনীতি হবে নির্বাচন কেন্দ্রিক, জাতীয় সংসদের রাজনীতি হবে এটা, সেই হিসাবে দেখা যাইতেছে যে মানে মনে করা হচ্ছে যে তারা একটা ইসলামী রাজনৈতিক দলগুলো একটা জুটে যাইতে পারে, বা একটা জুটে বা বেশ কয়েকটা ইসলামী রাজনৈতিক দল যেমন জামাত, ইসলামী আন্দোলন, হেফাজত, এইসব মিলে একটা রাজনৈতিক জোট গঠন করে নির্বাচন আসতে পারে। সেই হিসেবে কি চিন্তা করতেছো? প্রথমত হচ্ছে যে জামাত আর ইসলামী দলগুলা জোট হওয়া তো একটা ক্রিটিক্যাল ব্যাপার, কারণ আওয়ামী লীগ যতটা না জামাত বিরোধী, তার থেকে কওমিপন্থী যে হেফাজত এগুলো আছে, তারা তার থেকে বেশি জামাত বিরোধী। সে ঐতিহাসিক কাল থেকে তাদের মধ্যে চিন্তার দ্বন্দ্ব আছে। এই চিন্তার দ্বন্দ্বের কারণে অন্যান্য কওমিপন্থী ইসলামী দলগুলা আর জামাত কখনো এক হইতে পারে নাই। তো বর্তমানে নির্বাচনে কিছুটা ভিন্নতা দেখা যাইতেছে, যে তারা হয়তোবা জোট করতে পারে, এর সম্ভাবনা হয়তোবা আছে। তো এরকম এটা হইতে পারে যে জামাত এককভাবে প্রার্থী দিবে, মানে এককভাবে নির্বাচন করবে, কিন্তু অন্যান্য ইসলামী দলগুলো আবার জোট করতে পারে। কিন্তু জামাতের সাথে অন্যান্য ইসলামী দলগুলার জোট করার সম্ভাবনা খুব কম। আচ্ছা, ঠিক আছে। আমরা আমাদের আরেকটি প্রশ্ন এখানে আসছে, সেটা হচ্ছে যে বিএনপি বিএনপিকে দেখা যাইতেছে যে বিভিন্ন জনমানুষের যে আকাঙ্ক্ষা, একটু নির্বাচন একটু দেরিতে হোক, বা ইউনূস সরকার একটু স্টেবল করুক দেশটাকে, কিছু সংস্কার করুক, কিছু বিচার কার্যক্রম চলুক, কিন্তু বিএনপির কেন্দ্রীয় পর্যায়ের নেতারা বলতেছে যে আপনারা যত দ্রুত সম্ভব নির্বাচন দেন, নির্বাচন দিয়ে চলে যান, এই ধরনের একটা কথা বলতেছে। এখানে মানুষ মতামত ব্যক্ত করতেছে যে বিএনপির মতামতগুলো গণমানুষের বিপরীতে, গণমানুষের আকাঙ্ক্ষাকে ধারণ করতেছে না। তাহলে কি তুমি এখানে কি মনে করো যে বিএনপির পক্ষে বর্তমানে গণমানুষের রাজনীতি থেকে দূরে সরে যাইতেছে, নাকি গণমানুষের রাজনীতি করা তাদের পক্ষে সম্ভব হইতেছে না? কথা হচ্ছে যে বিএনপি একটা বড় দল। তো এই এই দল জনগণ লেস হইতে কমসে কম আরো 100 বছর সময় লাগবে। এত সহজে সে জনগণ মুক্ত হবে না, এরা কেউ চাইলেও পারবে না। এখন যদি আওয়ামী লীগ দাঁড়ায়, তারপরে এনসিপির সাথে বেশি ভোট পাওয়ার সম্ভাবনা আছে। কারণ এগুলা হইতেছে যে বাংলাদেশের সৃষ্টির কিছু পর কিংবা সৃষ্টির সাথে সংযুক্ত দলগুলা। তো এগুলা জনগণ থেকে মুক্ত অত সহজে হবে না। তবে বর্তমানে আগস্ট পরবর্তী সময়ে একটা নতুন ধারা দেখা যাইতেছে। তো এই জায়গায় হইতেছে যে প্রথম কথা যেটা বলি যে আহ বিএনপি যেটা চাইতেছে, বিএনপিও সংস্কারের কথা বলতেছে যে আমরা 31 দফার মাধ্যমে সংস্কার করব। তো সংস্কারের একটা ধারাবাহিক প্রক্রিয়া, নতুন নতুন প্রতিদিন এভরিডে উৎপাদন হয়, সংকট উৎপাদন হয়, সেটা সংস্কার করার লাগে। তো আমি যদি বলি যে আমি সংস্কারে শুধু করব, তো এটা 5 বছর 100 বছরেও বাংলাদেশের সংস্কার সম্ভব না, কারণ সংস্কার তো একটা ধারাবাহিক প্রক্রিয়া। তো আরেকটা কথা হইতেছে যে আহ আহ রাজনীতি মুক্ত ক্ষমতা, ফেসিবাদী প্রবণতা,
এর কারণ হইতেছে যে আপনি রাজনীতিতে নির্বাচিত ইয়া হইয়া রয়েছেন, মানে আপনি উপদেষ্টায় আছেন, মন্ত্রী হয়েছেন, কিন্তু আপনি ওই যে গণতান্ত্রিক একটা প্রক্রিয়ার মধ্যে আপনি যান নাই। তো এটা তো ওই হাসিনাকে ইয়া করে, হাসিনা তো বলছে যে উন্নয়ন উন্নয়ন উন্নয়ন। আমি তো উন্নয়ন আছি, নির্বাচনে কি দরকার? তো আমাদের উচিত হইব যে অন্তত গণভোটের একটা আয়োজন করা, যে এই সরকার যদি বৈধতার জন্য সেটা গণভোট দিল, এই গণভোটে যদি জিয়াউর রহমানের মতো গণভোট দিয়া যদি সে এস্টাবলিশ করতে পারে নিজেরে, তাইলে এই সরকার কে রাখতে ওই বিএনপির চাইলেও সে সরকারকে মানে বিভিন্নভাবে অবৈধ বলতে পারবে না, বা এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করে তুলতে পারবে না, কারণ যদি একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে যায়। তো এখন উচিত হবে যে এই সরকার যদি সংস্কার চাই, তো এই সরকারের উচিত হবে একটা গণভোটের মাধ্যমে তাকে নির্বাচিত হয়ে আসা। এই সরকারের মধ্যে যে গণভোটের ব্যবস্থা তো এর আগেও ছিল, এখনো করুক, জনগণ বেছে নিক কে ভালো। 31 দফা প্রয়োজনীয় বেশি, নাকি ইউনুস কর্তৃক যে নতুন বন্দোবস্ত ওটা প্রয়োজনীয় মানুষ বেছে নিক। দারুণ কিছু কথা বললা। আসলে বাংলাদেশের রাজনীতি একটা জটিল ধাঁধার মতো, কিছু বলা যায় না, কে কার সাথে কখন জোট করে, কে কার বন্ধু কে কার মিত্র। এটা রাজনীতিরই ধর্ম। সেই হিসেবে দেখা যাক, সময় বলবে কার ভাগ্যে কি আছে। আপাতত বিদায়। আলাপের সাথে থাকুন, আলাপের পাশে থাকুন।